শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। আর বর্তমানে আমাদের দেশে একটা সরকার চলছে। সেই সরকারের বিরুদ্ধে বেশ কিছু মানুষ বলছেন যে আরো একবার আমাদের স্বাধীনতা আন্দোলনে নামতে হবে, আমাদের দেশকে বাঁচাতে হবে। এমনটা কেন বলছেন মানুষ? দেশে তো ভোট হয়, সেই ভোটে নির্বাচিত হয়ে কেউ প্রধানমন্ত্রী, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী গঠন হয়। তারপরেও বেশ কিছু মানুষ কেন বলছেন যে আমাদের দেশকে আরো একবার বাঁচাতে হবে, দেশকে আরো একবার স্বাধীন করতে হবে? এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ ইমতিয়াজ মোল্লা মহাশয়। 1947 সালের 15 আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, বহু মানুষের প্রাণ গিয়েছিল। বর্তমানে আপনি বলছেন যে আবার দেশ বাঁচাতে হবে, তাহলে কি আবার দেশ পরাধীন হয়ে গেল? এই 15 বছরের নরেন্দ্র মোদীর টামে আবার নতুন করে দেশ স্বাধীন করতে হবে, এই ইঙ্গিত কি আপনি দিচ্ছেন? একেবারে আমরা পরাধীন। আমাদের গণতন্ত্রে মানুষের কথার মূল্য থাকে, তো কোনো কথার আমাদের মূল্য নেই। মানে আমরা ভোটটাও দিতে পারি না, ইভিএম মেশিন সেটাকে উল্টে দেয়। আমরা কথা বলতে পারি না, আমরা ফেসবুকে আসতে পারি না। আমাদেরকে স্ক্যানিং করে, টেকনোলজি এমন হয়েছে, কারো ছবি দেখে তার ঠিকানা বার করে নিয়ে তাকে রাত্রে গিয়ে হামলা করা হচ্ছে। তাহলে আমরা তো ব্রিটিশদের যে অত্যাচারী ছিল তার থেকেও কঠিন অবস্থায়, পারলে আমাদের গুলি করে শেষ করে দেবে। অতএব এই সরকার মানুষের কথা শুনছে না, মানুষের ম্যান্ডেট মানছে না, এবং ওরা বুঝে নিয়েছে ইভিএম দ্বারা যখন আমি রাজা হয়েই যাব, দখল করেই নেবো। এটা তো এও বলছে আগামী দিনে এক দেশ এক আইন হবে, এক দেশ এক ভোট হবে, এরপর দেখবেন ভোটই তুলে দেবে। এরা 2/3 মেজরিটি পেয়ে গেলে হিন্দু রাষ্ট্র করে দেবে। হিন্দু রাষ্ট্র মানে ভোট তুলে দেবে। তখন ওই মহান আর ওই পুরোহিত আর যত আছে ধর্ম নেতা, ওরাই দেখবেন রেপিস্টরা পুরো দখল করে নেবে। দেশের লক্ষ লক্ষ মেয়ে কোথায় গায়েব হয়েছে আজ পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। অতএব দেশের মানুষ, দেশের সম্পদ লুট হয়েছে, দেশের নারীরা লুণ্ঠিত হয়েছে, দেশের অর্থনীতি লুট হয়েছে, দেশের স্বাধীনতা লুট হয়ে গেছে। এইটাকে কি স্বাধীনতা বলে? তবে হ্যাঁ, এখনও বাবা সাহেবের সংবিধান বেঁচে আছে, দেশের নাগরিক বেঁচে আছে। দেশের নাগরিক বেঁচে আছে মানে দেশ বেঁচে আছে। তবে ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, সত্তা, সরকার দেশের মানুষকে দায়িত্ব নিয়ে দেশ চালাতে হবে। তা না হলে এই দেশ দেউলিয়া হয়ে যাবে। অলরেডি যে পরিমাণ দেনায় আমরা ডুবে আছি, আগামী দিনে এখানে ধরুন কিছু হবে না। এদের হাতে থাকলে শিল্প, টেকনোলজি সব ভ্যানিশ হয়ে গেছে। এমনকি মিলিটারিতে আমাদের কতটা টেকনোলজি আছে, কতটা মিসাইল আছে, কতটা সামরিক সক্ষমতা আছে, যে পরিমাণ পৃথিবী এগিয়ে চলেছে। কাল ভারতবর্ষ যদি আক্রান্ত হয়, আমরা সত্যি আত্মরক্ষা করতে পারবো কিনা, দেশ বাঁচাতে পারবো কিনা, জটিল প্রশ্ন এসে যাচ্ছে। কারণ এরা সব লুটে নিয়েছে। তাহলে যদি আমাদের ওই ডিফেন্সের তহবিল যদি খালি হয়ে যায়, সেখানে অস্ত্রশস্ত্র, মিসাইল যদি পর্যাপ্ত না থাকে, টেকনোলজি না থাকে, ফাইটার প্লেন না থাকে, তাহলে আর যে ওই অগ্নিপথ স্কিম করেছে 4 বছরের মিলিটারি স্কিম, তাতে তো আমাদের সেনাবাহিনীর কোমরই ভেঙে দিয়েছে। কাল বহিঃশত্রুর সামনে আমরা দাঁড়াবো কী করে, সেটাও একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গেছে। অতএব এদের যে কোনোভাবে বিতাড়ন না করলে আমরা দেশকে বাঁচাতে পারবো না। এক প্রকার আমরা পরাধীন হয়ে আছি। প্রধানমন্ত্রী বলছে কিছু দুষ্টু ছেলে তারা আমার স্বর্গীয় মার উপরে গালাগালি দিয়েছে এবং আমি তাদেরকে মাফ করে দিয়েছি। কেউ তো মাপ চায়নি, কেউ তো মাপ চায়নি। আর সবথেকে বড় কথা, কিছু দুষ্টু ছেলে মানে কি? এই যে পুরো দেশের সমস্ত বড় বড় শহরগুলোতে সমস্ত মানুষের যেটা কি কিছু মনে হচ্ছে। আর আপনি আরএসএস এর ট্রেনিং দিয়ে, ওই পুলিশকে ট্রেনিং দিয়ে, মানে পুলিশের ড্রেসে আরএসএস এর লোকরা যে অত্যাচার করছে, তারা দুষ্টু না? যারা AK-47 পেলেট গান চালাচ্ছে, মাথা ভাঙছে, পা ভাঙছে দেশের, তারা কি গণতান্ত্রিক শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলনে এরকম বর্বর আচরণ করতে পারে? তার জন্যে আপনি ক্ষমা চাইবেন না? আপনার পেপার লিক নিয়ে ক্ষমা চাইবেন না? মন্দিরে চাঁদা চুরি নিয়ে আপনি ক্ষমা চাইবেন না? আপনাকে তো আর ক্ষমা চাইলেও মানুষ ক্ষমা করবে না, এমন একটা পর্যায়ে চলে গেছে। আপনাকে মানুষ ক্ষমা করবে না, আর আপনি কিনা ক্ষমা করে দিচ্ছেন। এইসব জিনিস মানুষ আর নেবে না। আপনি একটা এখন উপহাসের পাত্র হয়েছেন। ছোট ছোট বাচ্চারা আপনাকে নিয়ে কমেডি করছে, এবং মানুষ আর ভদ্র ভাষায় আপনাকে সম্বোধন করছে না। আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে আপনার সময় শেষ হয়ে গেছে। দেশের মানুষ আর আপনাকে মেনে নেবে না, আপনাকে গদি ছাড়তেই হবে। অতএব আপনি স্বেচ্ছায় ছেড়ে দেন বা অনিচ্ছায় ছেড়ে দেন, আপনাকে ছাড়তে হবে। এইটা আপনার জন্য খুব ভালো হবে। কিন্তু যদি মানুষ আপনাকে উৎখাত করার জন্য নামে, তাহলে সেইটা দেশের জন্যও খারাপ হবে, আন্তর্জাতিক
মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবী দেখছে যে মোদিজির বিরুদ্ধে কী পরিমাণ আন্দোলনে ভারতবাসী নেমেছে এবং কী পরিমাণ ভাষার ব্যবহার হচ্ছে তার বিরুদ্ধে। তিনি বিশ্বগুরু, তিনি অনেক কিছু, হ্যাঁ, তো তিনি পুরো পৃথিবীর যুদ্ধ থামিয়ে দেন, কত কিছু করেন, কিন্তু নিজের দেশের বিদ্রোহ তিনি থামাতে পারছেন না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে, এখন অমিত শাহর পদত্যাগ এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দেশবাদী চাইছে। এটাকে গুটি কয়েক দুষ্টু ছেলে বলে আপনি বাঁচতে পারেন না। আমার মনে হয় একটা দেশে রিফর্ম আসবে। এই পতন হলে এর কৃতিত্ব দেশের সাধারণ মানুষ এবং যুবক, জেনজি যাদেরকে বলা হচ্ছে, এরাই কিন্তু দেশের কাণ্ডারি হয়ে যাবে। এতদিন যাদেরকে আমরা বিরোধী ভেবেছি তারা কিন্তু নিজেদের মধ্যে জটলা করেছে। একদিন জোট করে, বলে ইন্ডিয়া জোট, তারপরে রাজ্যগুলোতে যখন নির্বাচন হয় তখন তারা 10টা পার্টি এক একটা সিটে দাঁড়িয়ে ভোট ভাগ করে আবার বিজেপিকেই জেতানোর রাস্তা খুলে দেয়। এরা পার্টিবাজি ছাড়া কিছু করেনি, কেউ কোনো শক্তিশালী আন্দোলনও করেনি, মানুষের ভোট নেয়, বিজেপির বিরুদ্ধে কথা বলে আবার বিজেপিতে চলে যায়, তাবড় তাবড় নেতা চলে যায়। এই দলগুলো মানুষের বিশ্বাস হারিয়েছে, ভারতবর্ষের মানুষ বিশ্বাস হারিয়েছে। আমার মনে হয় নতুন প্রজন্মের নতুন শক্তি উঠে আসবে, যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্যালেট গান খেয়ে, গুলি খেয়ে, না খেয়ে দিয়ে রাস্তায় পড়ে থেকে জীবনের নিজের সমস্ত কেরিয়ার, ভবিষ্যৎ, সুখ শান্তি সব ত্যাগ করে যারা দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়ে পথে নেমেছে, দেশের মানুষ কিন্তু তাদেরই মেনে নেবে। পার্টি করতে কদিন লাগে? আম আদমি পার্টি কদিনে সরকার এসছিল। অতএব বিকল্প শক্তি এই ছাত্র যুবর শক্তি, এরা যখন উঠে আসবে, এখন তো ওরা দেশ বাঁচানোর লড়াইয়ে নেমেছে, এখন ওরা ভোটের কথা বলছে না, এখন ওরা দলের কথা বলছে না, এখন ওদের কোনো দেখবেন সেক্রেটারি প্রেসিডেন্ট নেই, মানুষের বিশ্বাস আছে, আস্থা আছে। অতএব আগামী দিনে এই ছাত্ররা, এই যুবরা, এরা দেশকে নেতৃত্ব করবে। আমরা ওই 60-70 বছরের নেতা, 50 বছরের বুড়ো নেতা আমরা আর চাই না। আমরা নতুন প্রজন্মের নতুন ভারত দেখতে চাই এবং এই যারা যুবক এরাই দেশকে নেতৃত্ব দেবে। সময় হোক, আগে তো শত্রুকে পরাস্ত করা হোক, তারপরে রাজনীতি হবে, ভোট হবে, সরকার হবে, সব হয়ে যাবে। আসল বাধাটা যদি আমরা সরাতে পারি তাহলে এগিয়ে যাওয়ার রাস্তা আমাদের জন্য মসৃণ হবে। এবং সব থেকে বড় কথা, যারা বিজেপির ভক্ত ছিল, বিজেপিকে এতদিন যারা জিতিয়েছে, তারাই কিন্তু বিজেপির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এই লড়াইয়ে আপনি দেখবেন মুসলিমরা কিঞ্চিত 1%ও নেই। বাকি যারা অমুসলিম, বিজেপি যাদেরকে শক্তি মনে করতো এবং মনে হতো যে মুসলমানদের বিরুদ্ধে ওরা লড়বে, কিন্তু মুসলমানরা এখন বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, তারা আন্দোলন থেকে দূরে আছে। কিন্তু এদেশের যারা অমুসলিম, যাদেরকে এককাট্টা করাই বিজেপির উদ্দেশ্য ছিল, তারা বিজেপির প্রতারণা বুঝেছে, দেশকে লুণ্ঠন করেছে, ধ্বংস করেছে, এমনকি মন্দিরগুলোকেও তারা ছাড়েনি। কেদারনাথ, বদ্রীনাথ কোনো মন্দিরই এই লুটেরারদের হাত থেকে বাঁচেনি। এরা যে হিন্দুত্বের নাম করে কি পরিমাণ ব্যবহার করেছে, এরা দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছে, ব্যাংকগুলো লুট করে এদেরই গুজরাটি বন্ধুগুলো নীরব মোদি, ললিত মোদি আর কত কত আছে, সব